5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে ভেসে এলো। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাতে তো সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানি দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিনে স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভুরু কুঁচকে শোধালো, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাট হোয়াই? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। এর গলার স্বর কান্নার সুর স্পষ্ট। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক তাতে ইফাত চৌধুরী কিছু যায় আসে না। আর তার আগে বলো, তুমি কোন সাহসে ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিন রাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু ইফাতের পুরুষিলার শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখে সে চঞ্চল চাহনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়াবো সেই সব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটু অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্য এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অত্যন্ত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমাকে উপহার পেতে হতো না। আর না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেয়েদের কথার ভেতরে সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতি ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের ভুরু জোড়া কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিব্রত স্বরে জিজ্ঞেস করলো, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন। মেয়ের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো। তবুও ইফাত ছাড়ল না। সে দিনু গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখলো। মেয়ের ভেতরে জমানো ক্ষোভ এবার অগ্নিগিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়ালো, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন। এক কথা কি কানে যায় না আপনার? কথাটি শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতটা শক্ত বাঁধন থেকে নিজেকে হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করেই এমন ঝটকা পাওয়ার হাতটায় আগলা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সেই বকুল তলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতেই বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকালো। তারপর আপন মনে এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসল। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়ালো, আই অ্যাম রিয়ালি সরি আমার ফুলকন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার ওই রহস্যময়ী শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকে সারাদিন এক নাগাড়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলে কেন জানি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সবাই বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরে কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করছে না না পারে, সেই জন্য সেখানে ব্লুটুথ হেডফোন গুঁজে চলা ভলিউম গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজা ছোটোখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতর উজানকেও ভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখেই মুহূর্তের মধ্যে ময়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু বিজয় হাসি ফুটে উঠল।
মৌ এক হাতে একটা চকলেটের কোন আইসক্রিম কামড় খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে পাশে বসলো। চেনা সুবাস আর পাশিকার উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে ময়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফায় অন্য প্রান্তে একটু সরে বসলো। কিন্তু মৌ দমবার নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসলো। উজান যতবারই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইলো, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজের মেয়ে, আমার গায়ের উপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গজিয়েছে তোমার? মৌ আইসক্রিমের একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাগিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ এই বাসখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরকে একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এখন চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অত্যন্ত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে উঠে দাঁড়ালো। ডানা মিলে সোজা উজানের কোলের উপরে গিয়ে আয়েশ করে বসে পড়ল। উজান একদম আহম্মকের মতো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানের তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব কমানো তো দূর, একেবারে তার কোলের উপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয়, যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই মোয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো হয়ে উঠল। সে কোলের উপর বসে উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। হুম, এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারে কোনো ঠিক ঠিকানা নেই। ঘুমের ঘুরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমো খায়, তার হিসাব নেই। আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেরাবিটি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোল নয়, একদম আপনার এই মাথার উপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমটো রক্ষচক্ষু দৃষ্টি নিয়ে ময়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু এই মাথায় চড়ে বসাটাই তো বাকি রেখেছ, বেয়াদব মেয়ে। উজানের ওই অসভ্য অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। উজান তখনও নিজের গম্ভীর মাখা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা উজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল। বরং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়ালো, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্টি। কিন্তু উজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই, আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্যই মনে হবে। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতে বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলে আপনার গায়ে জন্ডিস চড়ে বসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না। বুঝতে যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। এহ এহ উনি বললেন, আর আমি অমনি পোটলাপুলটি বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝাটকে নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তোর আপনার পিছু ছাড়ছি না। এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস চালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়বো। উজানের চোখ জোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এসে সোজা বিছানায় গিয়ে বসলো। উজানের চোখ জোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে
সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসলো, কিন্তু ময়ের আজ তার পিছু ছাড়া কোনো নামই নেই। সেও বিড়াল আর বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার উপর আয়েশ করে বসলো। উজান ময়ের দিকে এক পলক আর চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মুচকি হাসতে হাসতে ফিসফিস করলো, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আম্মা এসে পড়বে। ময়ের মুখে এই কথাটি শোনা মাত্র উজান ভীষণ গেল। সে কাঁচতে কাঁচতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অভদ্র মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হেসে দিয়ে বলতে লাগলো, না মানে আপনি একদিন এমন করবেন, তাই তো আগেভাবে প্র্যাকটিস করছি। হাড্ডি বলে কি? এই বলেই উজান। ময়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান বিষম খেলো। সে কাঁচতে কাঁচতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, এই অভদ্র মেয়ে, তোমায় আমি ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হেসে দিয়ে বলতে লাগে, মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগেই প্র্যাকটিস করছি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলে উজান ক্ষিপ্ত পায়ে ময়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। উজানও দম্বার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো উজানের হাত থেকে বাঁচতে। তার এক সিলতে ছটফটানি দেখে উজান মাঝপথে থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়া বলছি। ওইটুকু বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের করছে, এখনও দুধের দাঁতও পড়েনি, অথচ অভদ্রের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে বলল, সত্যি কথা বললে আমার দোষ, তাই না? চুপ কর অসভ্য মেয়ে, একবার যদি তোমার হাতে নাতে ধরতে পারি তবে মেরে তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন সভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কি কোনো কথা নেই আপনার মুখে? বলে কি? এমন বেয়াদব মেয়ে আমার কপালে জুটতে হলো। হে মাবুদ, দয়া করে হয় তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খাচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটি মুখ থেকে বের হওয়ার মাত্রই উজান নিজের কেমন যেন থতমত খেয়ে থেমে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথে থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিচ্ছিরিভাবে ভাঙালো। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দুহাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো, অন্যদের ভাতার তার বইয়ের সাথে কত রোমান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখে সহ্য করতে পারে না। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার উপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়া ভুরু কুঁচকে গেল। রাগে তার কপালে ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর বাধ্য হয়ে যাচ্ছে। বয়স সে ময়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সে নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীর নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপর হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ের ঠিক গায়ের উপর গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয়ে আর লজ্জায় মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করলো ময়ের নরম ঠোঁটের কোলে। সে নিজের দু হাত দিয়ে বেশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে ময়ের উষ্ণ ছোঁয়া পেতেই কেমন যেন অবশ হয়ে গেল। ময়ের এই আকুল ভীতু আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকে নিস্তেজ দৃষ্টিতে তাকিয়ে রইল ময়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করে আটকে গেল ময়ের ঠোঁটের ঠিক কোনায় থাকা ছোট্ট কুচকুচে কালো তিলটার উপর। আফসালু তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকে তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এই অদ্ভুত অনুভূতি তার ভেতরটা তোলপাড় হতে লাগলো। যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে,
ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে ময়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি ও ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেললাম নাকি মিস্টার প্রফেসর? ময়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘোর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার উপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মুখ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ তাকে এক ঝাটকায় ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিজের উজানের শক্ত বুকের ওপর আয়েশ করে উঠে বসল। উজান নিজে শুয়ে আছে। ময়ের বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দও বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরের গোলকধারায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ের হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শোধালো, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? ময়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে ময়ের চোখের দিকে তাকিয়ে আছে। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করলো এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চেলতে সেনান হাসলো। অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগলো, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হয়নি যতটা প্রতিদিন আপনার বেলায় হচ্ছে। যে বউ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজেই হয়ে দাঁড়িয়েছেন। চোখ দুটো এবার কান্নায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামে নিজের আঙ্গুল জড়াতে জড়াতে আরও ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন আপনার ওই গম্ভীর মুখ থেকে অত্যন্ত একটিবারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশা প্রতিদিন আমার বুকটা ছটপট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটিবার বলবেন, ভালোবাসি মৌ। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কোনো নারী আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে রইল। এতকালে মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো, আর তার প্রতিটি কথা তার কানে কর্কশ শোনাতো। অথচ আজ কেন জানি তার একটুও বিরক্ত লাগলো না, বরং তার অবাধ্য মন বলছিল, বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবে পুরোটা জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তে উজান নিজের ভিতরে প্রবল পুরুষলিয়া ঘোর কাটিয়ে উঠল। সে মৌকে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার উপর সোজা করে বসালো এবং নিজে তার একদম মুখোমুখি বসলো। ময়ের অশ্রু সজল চোখের দিকে তাকিয়ে সরাসরি নিজের স্থির দৃষ্টিতে চোখ রেখে অত্যন্ত দীর্ণ ও গম্ভীর কণ্ঠে আওড়ালো, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট, ইমম্যাচিওর, তাই তুমি ভালোবাসার আসল নির্মর্ম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা, আর একবার যদি সেই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যায়, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না। মৌ নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে
তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে উঠল। তবুও আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনেই চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসা ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই।